মুষলধারে বৃষ্টি নেমেছে। আকাশের মুখ সকাল থেকেই গোমড়া। মেঘের ঘনঘটা দেখে মনে হচ্ছে আজ সারাদিন আর বৃষ্টি থামবে না। বর্ষায় দামোদরের চেহারা সম্পূর্ণ বদলে যায়। খোলা জলে ঘূর্ণি অবিরাম ফুসে উঠছে। পারঘাটায় আজ সোয়ারি বইবার নৌকাও বিশেষ দেখা যাচ্ছে না। এই বৃষ্টিতে কুকুর বেড়ালেও বাড়ির বাইরে পা রাখে না, মানুষ তো দূরের কথা। রতনপুরের পারঘাট এমনিতেই সারা বছরই জমজমাট থাকে। এদিকের প্রত্যন্ত গ্রামগুলোর লোকজনদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এখানকার বাজারেই আসতে হয়। তাই পারঘাটের অনতি দূরে বেশ কিছু অস্থায়ী দোকান গড়ে উঠেছে। টুকিটাকি জিনিসপত্র প্রায় সব দোকানগুলোতেই পাওয়া যায়। এত বৃষ্টির জন্য আজ দোকানগুলোর প্রায় সবই বন্ধ। শুধু কাজলের ভাতের হোটেলের ছেঁচা বাঁশের দরজাটা খোলা আছে। দরজার কাছে একটা টুলে বসে নিরাসক্ত দৃষ্টিতে কাজল দামোদরের ঘোলা জলের দিকে তাকিয়ে আছে। মধ্যবয়সী এই মহিলা খাঁটি কাজল মাসি নামেই পরিচিত। আজ 10 বছর ধরে পারঘাটে সেই ভাতের হোটেল চালাচ্ছে। বোধ করি তার হোটেলই এই ঘাটের দোকানগুলোর মধ্যে সবচাইতে বেশি পুরনো। সহায়ক সহদেব আর বছর 15 পল্টু নামে একটি স্থানীয় ছেলে তাকে সাহায্য করে। কাজল কোথা থেকে এসেছিল, তার দেশ কোথায়, আজ পর্যন্ত কেউ জানে না। গুজব শোনা যায় কোনো বিত্তশালী জমিদার তার বজরা থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় তাকে এই ঘাটে ফেলে দিয়ে যায়। অসাধারণ রূপসী মেয়েটিকে সেলিম মাঝি উদ্ধার করে। সেলিম আর তার বিবি নিঃসন্তান ছিল। কন্যা সন্তানের স্নেহে কাজলকে তারা নিজেদের ঘরে আশ্রয় দেয়। কিন্তু তারা এত গরিব, তিনটি পেট টানা তাদের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। তাই সেলিমের বিবির পরামর্শে অস্থায়ী খড়ের চালের নিচে কাজল তার প্রথম চায়ের দোকান দেয়। সেই সময় রতনপুরে এত বোলবোলাও ছিল না, ঘাটের নৌকা সংখ্যাও ছিল কম। কিন্তু কাজলের মিষ্টি ব্যবহারে আকৃষ্ট হয়ে যে কজন সোয়ারি যেতে আসত, প্রায় সকলেই তার খদ্দের হয়ে উঠেছিল। এদের সবার সাথেই তার সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এত সুন্দরী হওয়া সত্ত্বেও চরিত্রের দিক থেকে কাজল ছিল খাঁটি সোনা। শত প্রলোভনেও কেউ তাকে একটু টলাতে পারেনি। সে কাউকে মাতৃত্বরিক্ত প্রশ্রয়ও দিত না। এই ঘাটে যাওয়া আসার সুবাদে অবিনাশবাবু নামে এক বৃদ্ধের সাথে কাজলের বাবা মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। তিনি একদিন কাজলের কাছে ভাতের হোটেল খোলার কথা বলেন। প্রয়োজনীয় মূলধন তিনিই কাজলকে দেন। মাত্র 2,000 টাকা সম্বল করে কাজল হোটেল ব্যবসায় পা রাখে। তার হাতের গুণে সামান্য রান্নাও অসামান্য রূপ নেয়। ক্রমে খদ্দের বাড়তে থাকে। এই হোটেলের কাটা চচ্চড়ি আর শুক্তো খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে খদ্দের ভিড় জমায়। এর সাথে কাজলের মিষ্টি ব্যবহার ছিল তাদের আরেকটি আকর্ষণ। আমাদের ঘরের মা মাসিরা যেমন যত্ন করে সামনে বসে খাওয়ান, এখানেও তার কমতি ছিল না। কিছুদিনের মধ্যে সেলিম মাঝির ঘরের খড়ের ছাউনির বদলে টালির চাল হয়। দিন যায় না, জল যায়। সেলিম আর তার বিবি দুজনেরই কেউ আজ আর বেঁচে নেই। এই বিশ্ব সংসারে কাজল আবার একা। এই হোটেলই তার পুত্রকন্যা একান্ত আপনজন। মা, আজকে উনুনে আগুন দেব? এত বৃষ্টিতে আজ আর সোয়ারে আসার আশা নেই। পল্টু আবার সুযোগ বুঝে ডুব মেরেছে। আমি বলি কি, ছা বন্ধ করে ফিরে যাই চলো। আনাজপাতিও তো বিশেষ কিছু নেই। কোটা কয়েক কচু, লাউ শাক আর বেগুন পড়ে আছে। ও দিয়ে আর কি রান্না হবে? না না, তুই উনুনে আগুন দে। যদি একজনও সরি ভাতের আশায় আসে? ভর দুপুরে খদ্দের নারায়ণ, তাকে কি ফেরানো যায়? অল্প করে ভাত তরকারি যা আছে তাই দিয়ে কুড়িয়ে বাড়িয়ে হয়ে যাবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওদি তুমি রাঁধবে কি? দেখ না কি করি। ওই দেখ, টোকা মাথায় দিয়ে বদন জেলে যাচ্ছে। ও বদন, মাছ কিছু পেলে নাকি? না মা ঠাকুরন, 4টে পুঁটি মোরলা ছাড়া আজ আর কিছুই জুটল না। দাও, ওই পুঁটি মোরলাই দাও। রান্নাঘরে শিল্পেতে বসে খসখস শব্দে বেশ খানিকটা রাইশস্যে বেটে ফেলল কাজল। লাউ শাকের কচি ডগা টুকরো টুকরো হয়। ডুমো ডুমো করে বেগুন কাটা হয়। কিছুক্ষণের মধ্যেই লাউ শাকের চচ্চড়ি সুঘ্রাণে রান্নাঘর ভরে ওঠে। কাঁচা লঙ্কা সর্ষে তেলের গন্ধে খিদে যেন দ্বিগুণ বেড়ে যায়। লোহার কড়াই সেদ্ধ হয় সাদা শোলা কচু। মিহি করে সেই কচু মেখে কড়াই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, বড়িয়ার আমতেল দিয়ে সেই কচু মাখা নেড়ে চেড়ে নেওয়া হয়। ওপাশের উনুনে ভাত ফোটা সুগন্ধ ভেসে আসে। বৃষ্টি আরো জোরে নামল। চারপাশ আবছা হয়ে আসছে। ও মা, দেখো, একটা নৌকা দেখা যায় না? এই ভরা দুর্যোগে কারা বেরিয়েছে আবার? কিছুক্ষণের মধ্যেই বেশ বড় মাপের একটি নৌকা এসে ঘাটে লাগে। নৌকা থেকে নেমে আসে খেটে খাওয়া মানুষের 7-8 জনের একটি দল। এক অশীতিপর বৃদ্ধ এবং বছর 12-র একটি কিশোর। ভারী মায়া মাখানো কিশোরটির মুখ। ভিজতে ভিজতে দলটি হোটেলের সামনে এসে দাঁড়ায়।
মাসিক খাবার হবে কিছু? আগেই বলছি, আমাদের কিন্তু বেশি পয়সা নেই। হবে হবে, একটু বসো তোমরা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে রগরগে চুনো মাছের ঝাল প্রায় হয়ে এলো। ভাত আগেই নেমে গেছে। সহদেব মেঝে কলাপাতার মাটির গ্লাস সাজিয়ে দেয়। মানুষগুলো বুভুক্ষুর মতো ঠেলাঠেলি করে বসে পড়ে। শুধু ওই কিশোর আর বৃদ্ধ কাঁচুমাচু মুখ করে এক কোণায় দাঁড়িয়ে থাকে। কিশোরটির মাথা থেকে তখনও টপ টপ করে জল ঝরে পড়ছে। কুঞ্চিত চামড়ার বৃদ্ধের মুখে অসহায়তার প্রলেপ। শতচ্ছিন্ন পোশাকে স্পষ্ট দারিদ্র্য ফুটে উঠছে। কিশোরের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলল বুড়ো। তারপর মেঝের উপরে ক্লান্ত শরীরটাকে মেলে দিল। খুড়ো, একটু জল হবে? বড়দা তো তেষ্টায় আনজান করছে। বৃষ্টি একটু কমলেই আমরা এখান থেকে চলে যাব। সহদেব ঝাঁঝিয়ে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল। কাজল তাকে থামিয়ে দিল। ওধারে মুভুক্ষ মানুষগুলো ধোয়া ওঠা ভাতের সাথে লাউ শাকের চচড়ি দিয়ে হুঁশার শব্দে গ্রাস মুখে প্রতিটি ক্ষুধার্থের মুখে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠেছে। মাসি, বেড়ে রাধা তো তুমি। আহা, কি খেলাম, যেন অমৃত। খাও বাবারা, পেট ভরে খাও। সহদেব, ওদের আরো ভাত আর মাছের ঝাল দাও। কাজল ধীরে ধীরে বৃদ্ধের দিকে এগোয়। মেঝেই শুয়ে লোলুপ দৃষ্টিতে সে পাতগুলোর দিকে তাকিয়ে আছে। কিশোরটির মুখেও খিদের ছাপ ফুটে উঠেছে। ভাবতে না চাইলেও কাজলের মন তাকে টেনে নিয়ে গেল সুদূর অতীতে, যখন শিলিমের ঘরে এক মুঠো ভিজে ভাত আর কাঁচা পেঁয়াজের টুকরো তার কাছে অমৃতের স্বাদ নিয়ে আসত। কোথা থেকে আসছো বাবা? এই বর্ষায় যাবেই বা কোথায়? কিশোরটি অসহায় দৃষ্টিতে কাজলের দিকে তাকায়। আহা, এই বয়সে কোথায় বাবা মায়ের ছত্রছায়ায় থাকবে? তার বদলে এত বড় গুরুদায়িত্ব ওর কাঁধে ভর করেছে। বড় মায়া হয় কাজলের। মাতৃদের মমতা বোধ করি প্রতিটি মেয়ের মধ্যেই নিজের অজান্তেই লালিত হয়। আসছি সেই কলাপোতা গ্রাম থেকে। কোথায় যাব জানি না মাসি। আমি এই দাদুর নাতনির ছেলে। মা ছিল, কত বছর সেও আমাদের ছেড়ে চলে গেছে। এই অবস্থায় বুড়োকে ফেলে আমি কোথায় যাই? গায়ে রাখালের কাজ করতাম, কোনো রকমে একবেলা খেয়ে থেকেছি। কিন্তু আজ যে দিন চলে না, অনেক ধার বাকি হয়ে গেছে। আজ দুদিন হলো জল ছাড়া পেটে কিচ্ছু পড়েনি আমাদের। হ্যাঁ গা, এই গায়ে কিছু কাজ পাওয়া যাবে না? কিশোরের চোখ দুটো জলে ভরে আসে। কাজলের বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। সে পরে দেখা যাবে ক্ষণ। এখন ওঠো তো তোমরা, চারটি ভাত মুখে দাও। ও খুড়ো, তুমি নিজে দাঁড়াতে পারবে না ধরতে হবে? কিশোরটির মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে। একটু ইতস্তত করে সে বলে, কিন্তু মাসি, আমার কাছে তো কোনো টাকা নেই। যা ছিল নৌকা ভাড়া দিতেই শেষ হয়ে গেছে। তুই থাম তো ছেলে, এইটুকু শিশুর মুখে পাকা পাকা কথা ভালো লাগে না বাপু। আয়, পেট ভরে খা। সহদেব, দুটো জায়গা করে দাও তো। পাতে ভাত পড়া মাত্র গোগ্রাসে গিলতে থাকে দুজনে। বৃদ্ধকে দেখে মনে হয় সে যেন অমৃতের স্বাদ পাচ্ছে। কচুমাখা দিয়ে ভাত মাখতে মাখতে অস্পষ্ট স্বরে সে বলে ওঠে, পুনি, একটা কাঁচা লঙ্কা দে তো। এই কচুমাখায় কাঁচা লঙ্কা একটা আলাদা সোয়াদ আনে। চকিতে কাজলের চোখের সামনে ভেসে ওঠে অনেক অনেক দিন আগেকার স্পষ্ট এক ছবি। শান্ত সবুজ এক গ্রামে পরিচ্ছন্ন এক মাটির বাড়ির বারান্দায় আসন পেতে বসেছে এক বৃদ্ধ। ভাতের গ্রাস মুখে তুলতেই সে ডাকছে, তাজলি, এমন আলু ভাতে মেখেছিস, কাঁচা লঙ্কা তো কম দিয়েছিস কেন? একটা কাঁচা লঙ্কা দিয়ে যা না মা। প্রাণপণে চোখে থেকে গড়িয়ে আসা জল আটকায় কাজল। মনস্থির করে ফেলে সে। পরম মনোযোগে ওরা দুজনেই তখন চুনো মাছের ঝাল দিয়ে খেতে ব্যস্ত। কাজল বৃদ্ধের পাশে বসে পড়ে। খুড়ো, আমি বলি কি, তোমাদের আর কোথাও গিয়ে কাজ নেই। আমাকে তোমার মেয়ে ভাবো না কেন? এই ছেলে, আমার তো তিনকুলে কেউ নেই। তুই না হয় আমার সাথে এই হোটেলটা একটু দেখাশুনো করে দিলি, তোর কাজও হলো। আমি একটা নিজের লোক পেলাম। থাকবি বাবা আমার কাছে। আমি যে এই দুনিয়াতে বড় একারে। কৃতজ্ঞতা চিহ্ন ফুটে ওঠে কিশোরটির মুখে। বৃদ্ধের নিবন্ধ মুখে দেখা যায় একগাল হাসি। সে সম্মতিসূচকভাবে মাথা হেলায়। কাজল আপা দরজার কাছে তা টুলে গিয়ে বসে। বৃষ্টি ধরে এসেছে। ছেঁড়া মেঘের আড়ালে সূর্যরশ্মি আবার পৃথিবীর মাটিকে আলোয় আলোময় করে তুলছে। সেই আলো যেন কাজলের মনের অন্ধকারকেও মুছে দিয়ে আশার আলোয় আলোকিত করে তুলতে চাইছে। একদিন নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে তার জীবন নৌকো এই ঘাটে সে নোঙর করেছিল। আজ তেমনি আরো দুটো জীবনকে সে অথৈ জলের হাত থেকে বাঁচিয়ে পার ঘাটে বাঁধল। অনিত্যই মানব জীবনে সম্পর্ক শুধু রক্তের সাথে জড়িয়ে থাকে না, তার জন্য প্রয়োজন মন দিয়ে মনকে বোঝার।